প্রত্যেকবার অ্যারাউন্ড ডিসেম্বর জানুয়ারির দিকে আমার ইনবক্সে অহরহ মেসেজ আসা শুরু করেছে, ভাই সার্কুলার কবে আসবে, আইসিসিআই স্কলারশিপের সার্কুলার কবে আসবে। অনেকের ডকুমেন্টস রেডি না। আমি প্রথম দিকেই বলি যে আপনারা ডকুমেন্টস রেডি করেন, আপনারা আগের যে প্রিপারেশনগুলো আছে এসএটা লিখেন, ডকুমেন্টস রেডি করেন, এইগুলো ভালোভাবে করেন। অ্যাপ্লিকেশন করতে একদিন লাগে, আপনি যদি একদিনও না, আপনি যদি 2 ঘন্টা ভালোভাবে সময় নিয়ে বসেন, 2 ঘন্টায় আপনি অ্যাপ্লিকেশন আরামসে করে ফেলতে পারবেন। সো ওয়েট করেন, সার্কুলার আসতে দেন, পোর্টাল ঠিক হইতে দেন, তারপর অ্যাপ্লিকেশন করেন। বাট আমি জানি না কেন অনেক স্টুডেন্ট আছে, আমি সবাইকে বলতেছি না, অনেক সিনসিয়ার স্টুডেন্টও আছে, সবাই এত হুমড়ি খায়া পড়ে যে কবে সার্কুলার আসবে, কবে আমি হুট করে রেজিস্ট্রেশনটা করে ফেলবো। তাদের ডকুমেন্টস রেডি না থাকুক, তাদের রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। সো অনেক সময় দেখা যায় সার্কুলার আসছে, এটুয়ে পোর্টালে যে সার্কুলারটা আসছে যে আইসিসিআই স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, বাংলাদেশের হাই কমিশন থেকে কোনো ধরনের আপডেট আসেনি, কিচ্ছু আসেনি, জাস্ট এটুয়ের পোর্টালে তারা একটা আপডেট দিয়ে দিছে। পোলাপাইন কী করে, গুল্লি মারেন বাংলাদেশ হাই কমিশনের এসজিএস পোর্টাল, তারা ডিরেক্ট চলে যায় এটুয়ের পোর্টালে অ্যান্ড গিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলে। পরে কি হয়, পরে যখন এসজিএস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করার পর যখন ওইদিকে যায়, কারণ এসজিএস পোর্টালে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, আমি এই ভিডিওর শেষের দিকে বলবো অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সুন্দর করে বলবো, আমি দেখাতে পারবো না কারণ দেখানোর জন্য একটা ভিডিও বানাইছিলাম, যেটা কিছু গাইডলাইন জনিত ইস্যুর কারণে আমি ইউটিউবে রাখতে পারিনি, ফেসবুকে আছে, গিয়ে দেখে আসতে পারেন। তো তারা কী করে, এসজিএস পোর্টালে রেজিস্ট্রেশন কইরা ডিরেক্ট রিডাইরেক্টেড হয় কি এটুয়ের পোর্টালে। ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন যখন করে তখন সমস্যাটা শুরু হয়। কি সমস্যা হয়, প্রথমত তাদের পাসপোর্ট এক্সিস্টেড দেখায়, কারণ ওই যে আগে পণ্ডিতি করছিল। তারপর তাদের ইমেল অ্যাড্রেস এক্সিস্টেড দেখায়, কারণ ওই যে আগে বারবার ট্রাই করছিল যে কিভাবে রেজিস্ট্রেশনটা করা যায়। তারপর কি হয়, তারা রেজিস্ট্রেশন করতে পারে না। অনেক সময় তারা রেজিস্ট্রেশন করার অপশন পায়, বাট সেশন দেখায় 2024, মানে আগের বছরের সেশন পর্যন্ত দেখায়, আগের 3টা সেশন দেখায়, ইমিডিয়েট বা রিসেন্ট যে সেশনটা ওইটা আর দেখায় না, কারণ কি ওই যে আগে ট্রাই মারছিল। সো এই সমস্যাটা আমি প্রথম দিক থেকে বলে আসতেছি, আমি একদম প্রথম দিকের যে আমার ভিডিওগুলো আছে, একদম সার্কুলার আসার আগে যখন এটুয়ের পোর্টালে তারা বইলা দিছিল যে আপনি 20 ফেব্রুয়ারি থেকে আইসিসিআই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট ঢাকা হাই কমিশন বা বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশন ইন বাংলাদেশ যেগুলো আছে ওইগুলো থেকে কোনো নোটিস আসেনি। আমি তখন থেকে বলে আসছি যে আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন, আপনারা সময় নেন, সার্কুলার আসতে দেন, 10-15 দিন ওয়েট করেন, তারপর অ্যাপ্লিকেশন করেন। হ্যাঁ, আর যদি এই 10-15 দিন ওয়েট করতে মন না চায়, এই 10-15 দিন কাজ করেন, ডকুমেন্ট কালেক্ট করেন, এসএটা লিখেন সুন্দর করে, তারপরে 10-15 দিন পরে আরামসে অ্যাপ্লিকেশনটা করেন। অ্যাপ্লিকেশন চলবে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। আর দেখা যায় যে প্রতি বছরই তারা 15-20 দিন, 15 থেকে 30 দিন ডেডলাইন এক্সটেন্ড করে নর্মালি। আমি মানলাম যে ওইটা করলো না, তারপরও এপ্রিলের 30 তারিখ, মানে এখনও আজকে থেকে যদি আপনি হিসাব করেন, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ, হ্যাঁ, মার্চ পুরোটা আছে, এপ্রিল পুরোটা আছে, এখনও 2.5 মাসের উপরে আছে। সো আমি জানি না, সবাই একদম পাগল হয়ে যায় যে আমাকে অ্যাপ্লিকেশন করতেই হবে, এখন আমাকে অ্যাপ্লিকেশন করতেই হবে। আমি বিগত 3-4 দিন ধরে এত পরিমাণ মেসেজ পাইতেছি যে ভাইয়া আমি তো সুবর্ণ জয়ন্তীর পোর্টালে রেজিস্ট্রেশন করছি, ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারতেছি না, আমার ইমেল অ্যাড্রেস এক্সিস্টেড দেখাইতেছে, আমার পাসপোর্ট এক্সিস্টেড দেখাইতেছে, আমি কি করব? এখন আমার কোনো আনসার নাই এখানে, আমি কি বলবো, আমার কোনো আনসার নাই, কারণ আপনারা কেউই আমার কথা শোনেন নাই। আমি আগের থেকে বইলে আসছি, একদম প্রথমবার থেকে, একদম প্রথম ভিডিও থেকেই বইলে আসতেছি যে আপনারা ধৈর্য ধরেন, এই বছরের সার্কুলারটা আসতে দেন ভালোভাবে। বাট আপনারা হয়তো তখন থেকেই ট্রাই মারা শুরু করছেন, আর এগুলো খুবই সেন্সিটিভ পোর্টাল, বুঝছেন। আর একবার এখানে মিস্টেক হয়ে গেলে আপনার সলিউশন একটাই, আপনি তাদেরকে মেইল করবেন, আইসিসিআরকে মেইল করে, তারা যদি আপনার তাদের পোর্টালে বা তাদের কাছে যে ডাটাবেজ আছে, ওই ডাটাবেজে আপনার যে ডাটাগুলো কালেক্ট করা আছে ওইগুলো যদি তারা সমাধান করে, এছাড়া আর কোনো অপশন আমি দেখি না, কারণ আপনি চাইলে এটা করতে পারবেন না। হ্যাঁ, অনেকে কী করে, ফরগেট পাসওয়ার্ড দিয়ে, মানে ইমেল অ্যাড্রেস এক্সিস্টেড দেখায় বাট ঢুকতে পারে না, পরে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা রিসেট করতে চায়, বাট ওইখানেও তারা পারে না, এই কারণ সেশনটা লেখা থাকে আগের, এই বছরের সেশনটা আর আসে না। সো ঝামেলা কিন্তু অনেক আছে এখানে। তাই অনেকেই আছেন আগে ট্রাই করছেন,
হ্যাঁ, বাট এখন সমস্যার সমাধানের জন্য আমাকে নক দিচ্ছেন, ভাই আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না এই ব্যাপারে। আপনাদের হেল্প একমাত্র করতে পারবে আইসিসিআর কমিটি। আপনি তাদেরকে মেইল করেন। হ্যাঁ, মনোজ সাইনি নামের একজন ব্যক্তি আছে, এটুয়ের পোর্টালে সুন্দর করে লেখা আছে আইসিসিআর এর সমস্যার জন্য কাদেরকে মেইল করা উচিত। তো ওই দুইটা ইমেল অ্যাড্রেসে মেইল করেন। মেইল করে যদি সমাধান পান, দেন আপনি এটা কি করেন, সুন্দর করে আবার নিজের মতো করে সুন্দর করে অ্যাপ্লিকেশনটা করেন, একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা করেন। হ্যাঁ, আর যদি নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে আপনার ভয় লাগে, দেন আমার সাথে যোগাযোগ করেন, তখন না হয় আমি অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা করে দিতে পারি। বাট এইভাবে আগে আগে যারা এই কাজটা করছিলেন বা এখনও যারা সচেতনতার সাথে কাজ করতেছেন না, আপনি ইমেল অ্যাড্রেস ভুল করে ফেলছেন। আমাকে এরকমও মেল দিচ্ছে কয়েকদিন আগে একজন স্টুডেন্ট, যে সে অ্যাপ্লিকেশন করছে 2-4 দিন আগেই, খুব বেশি দিন লেট হয় নাই, 2-4 দিন বা 10 দিন আগে অ্যাপ্লিকেশন করছে, সার্কুলার পাওয়ার পরেই করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, সে ইমেল অ্যাড্রেস মিস্টেক করে ফেলছে। এখন ইমেল অ্যাড্রেস মিস্টেক করে ফেলছে, রেজিস্ট্রেশন কিন্তু আপনার হয়ে যাবে, আপনি এটুয়ের পোর্টালেও চলে যাবেন, কারণ ওইখানে আসলে কনফার্মেশনের প্রয়োজন পড়ে না, কনফার্মেশন মেইল আসে না, শুধু একটা ইমেল আসে যে আপনার কি হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে। সো ওইটা যার ইমেল অ্যাড্রেস লিখছেন হয়তো তার কাছে চলে গেছে, ইট ডাজেন্ট ম্যাটার। বাট আপনি এখন কি করবেন, আপনি রেজিস্ট্রেশন করছেন, অ্যাপ্লিকেশনও করে ফেলতে পারবেন, বাট আপনি পরবর্তী আপডেটগুলো তো আর পাবেন না। সো এটা অনেক বড়সড় একটা মিস্টেক। এগুলো খুব সাবধানতার সাথে করতে হয়। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, এগুলো খুব সাবধানতার সাথে ফিল আপ করতে হয়। পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে কী হয়, অনেক সময় পাসপোর্ট নাম্বার মিস্টেক করে ফেলে একজনে, সো তার তো অ্যাপ্লিকেশনটা হয় না, কারণ একটা বা দুইটা লেটার, একটা লেটার হয়তো বা একটা লেটার হয়তো বা একটা নাম্বার সে মিস্টেক করে ফেলছে, সো তার অ্যাপ্লিকেশনটা আর হইল না। বাট এই পাসপোর্ট নাম্বারে যে নাম্বারটা সে মিস্টেক করছে, ওই নাম্বার মিস্টেক সহ অন্য আরেকজনের কারেক্ট পাসপোর্ট নাম্বার হয়ে যেতে পারে। এটা সে যদি ট্রাই করতে যায়, তারটাও তো এক্সিস্টেড দেখাবে। হ্যাঁ, সো এগুলো সেন্সিটিভ বিষয়, এগুলো আপনাদের একদম খেয়াল রাখতে হবে। এখন আসি অ্যাপ্লিকেশন করার ওভারঅল ধাপগুলো কেমন, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এটা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনি যদি এইভাবে অ্যাপ্লিকেশনটা করেন, দেন আপনার মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে না। ফার্স্ট অফ অল, আপনি সব ডকুমেন্টস রেডি রাখবেন, ইনক্লুডিং এসে সহ সকল ধরনের ডকুমেন্ট একদম হাতের কাছে রাখবেন। একটা সুন্দর করে ফোল্ডার বানাবেন, ওই ফোল্ডারের মধ্যে সবগুলা রেখে দেবেন। যেগুলো জেপিজি ফরম্যাটে দরকার জেপিজিতে রাখবেন, যেগুলো পিডিএফে দরকার পিডিএফে রাখবেন। নর্মালি জেপিজি ফরম্যাটে দুইটা ডকুমেন্টসই লাগবে, একটা হচ্ছে আপনার ফটো, একটা হচ্ছে আপনার সিগনেচারের ফটো, বাকি সবগুলো পিডিএফ লাগবে। আর রিকমেন্ডেশন লেটার যারা অ্যাড করতে চান, ইসিএ যারা অ্যাড করতে চান, তারা রিকমেন্ডেশন লেটার প্লাস ইসিএ দুইটা একসাথে মার্জ করে, যতগুলো রিকমেন্ডেশন লেটার আছে, দুইটার বেশি তো দেওয়া উচিত নাই মনে করি, একটা হলেও চলবে। রিকমেন্ডেশন লেটার প্লাস ইসিএ সবগুলো একসাথে মার্জ করে আপনি একটা পিডিএফ বানাবেন। হ্যাঁ, তারপর অ্যাপ্লিকেশন করার জন্য রেডি হবেন। সো আপনি অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই সুবর্ণ জয়ন্তীর পোর্টালে যাবেন। এসজেএস যে পোর্টালটা আছে, আপনাদের পুরো পোর্টালের নাম যদি জানা না থাকে, জাস্ট এসজেএস পোর্টাল লিখে সার্চ করেন গুগলে, প্রথমেই চলে আসবে। এসজেএস পোর্টালে যাবেন, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন, দেন আগের রেজিস্ট্রেশন যারা করছে তাদের জন্য অপশন থাকে। আর আপনি যদি নিউ অ্যাপ্লিকেন্ট হন, হ্যাঁ, তো নিউ অ্যাপ্লিকেন্টের যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশন দিবেন, সুন্দর করে বারবার চেক করবেন যে আপনি ঠিক দিচ্ছেন কি না। তারপর আপনি এইখানে রেজিস্টার করবেন। হ্যাঁ, আর এখানে আপনার আইসিসিআর পোর্টালের একটা অপশন সিলেক্ট করা থাকবে, আপনি আইসিসিআর সিলেক্ট করবেন। তারপর আপনি যখন কি করবেন, এটা ফিল আপ করবেন, আপনি ডিরেক্টলি আইসিসিআর এর এটুয়ের পোর্টালে রিডাইরেক্টেড হয়ে যাবেন। আপনাকে কিন্তু এটুয়ের পোর্টালে নতুন করে ভিজিট করতে হবে না, আপনি রিডাইরেক্টেড হয়ে যাবেন। ওইখানে রিডাইরেক্টেড হয়ে যাওয়ার পর ওইখানে আপনি আবার রেজিস্ট্রেশন করবেন আপনার সব ধরনের ডকুমেন্টস বলতে ইনফরমেশন, প্রাথমিকভাবে আপনাকে সকল ইনফরমেশন দিয়ে তারপর রেজিস্ট্রেশন করতে হবে এটুয়ের পোর্টালে। ওইখানেও আপনার ইনফরমেশনগুলো খুবই সচেতনতার সাথে দিবেন, কোনো ইনফরমেশন যাতে কোনো মিস্টেক না থাকে। তারপর ওইখানে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি লগ ইন করবেন। রেজিস্ট্রেশন আপনার ডান, এসজিএস পোর্টালে রেজিস্ট্রেশন ডান, এটুয়ের পোর্টালে রেজিস্ট্রেশন ডান। দেন আপনি লগ ইন করবেন। লগ ইন করবেন কোথায়? এটুয়ের পোর্টালে। লগ ইন করবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি যেটা দিচ্ছেন ওই ইমেল অ্যাড্রেস, আর ওইখানে এটুয়ের পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিবেন। তারপর আপনার সেশন সিলেক্ট করবেন, তারপর ক্যাপচা দিবেন, দেন আপনি লগ ইন করবেন।
লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ, ড্যাশবোর্ডে আপনি প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন, আপনার নাম, ঠিকানা, এগুলো সব দিতে হবে আপনাকে। তারপর আপনার অ্যাসেটটা দিতে হবে। হ্যাঁ, এগুলো দেওয়ার পর আপনি পরের ধাপে যাবেন, যেখানে আপনার রেফারেন্সের নাম দিতে হবে, রেফারেন্সের ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ, তারপর এইভাবে আপনি প্রত্যেকটা ধাপ সুন্দর করে কমপ্লিট করবেন। আপনার এডুকেশনের একটা ধাপ পাবেন, যেখানে আপনার এডুকেশনাল ইনফরমেশন দিতে হবে। ওইখানে আপনি এসএসসির ইনফরমেশন দিবেন, এইচএসসির ইনফরমেশন দিবেন। হ্যাঁ, যারা ডিপ্লোমা করেছেন এইচএসসির জায়গায় ডিপ্লোমার ইনফরমেশন দিবেন, কারণ 12-এর যে অপশনটা থাকে, ওই 12-এর অপশনে আসলে ডিপ্লোমার তো আর নাম লেখা থাকে না। সো আপনাদের কী করতে হবে, ডিপ্লোমাটা ওইখানে দিতে হবে। হ্যাঁ, আর সুবর্ণ জয়ন্তীর পোর্টালেও আসলে ডিপ্লোমার অপশন নাই। সো আপনাকে ওইখানে ওই এইচএসসি সিলেক্ট করতে হবে, আর কোনো অপশন নেই আসলে আপনাদের হাতে। সো আপনি ওইভাবেই ইনফরমেশনগুলো দিলেন। ওইখানে একটা অপশন থাকবে যে সাবজেক্টস, এডুকেশনাল ইনফরমেশনের একটা অপশন থাকবে সাবজেক্টস। ওই সাবজেক্টসের জায়গায় আপনি আপনার মেজর যে সাবজেক্টসগুলো ছিল ওই সাবজেক্টগুলো অ্যাড করবেন। আপনি সায়েন্স থেকে এসএসসি পাস করছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আপনার যে মেজর সাবজেক্টগুলো ছিল ওই সাবজেক্টগুলো এখানে অ্যাড করে দেবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো। আপনি এইচএসসির ক্ষেত্রেও সেম ওইগুলো অ্যাড করে দেবেন, কারণ এখানে আপনি অনেকগুলো সাবজেক্ট অ্যাড করতে পারবেন, লিখতে পারবেন, এই অপশনটা এখানে থাকে। তারপর আপনি পার্সেন্টেজ, আপনারা যারা গ্রেড শিট পেয়েছেন, গ্রেড শিট অনুযায়ী আপনারা জিপিএ দিয়ে দিবেন। আর যারা গ্রেড শিট পাননি তারা হয়তো গ্রেড শিট পেয়েছেন প্লাস ট্রান্সক্রিপ্টও পেয়েছেন, কারণ বর্তমানে অনলাইনে একটা ট্রান্সক্রিপ্ট আসে যেখানে মার্ক পর্যন্ত দেখা যায় কত পার্সেন্ট আপনি পাইছেন। সো ওই নাম্বারটাও আপনি ওইখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সো ওইগুলো দেওয়ার পরে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার ফটো তো প্রথমেই আপলোড করতে হবে রেজিস্ট্রেশন করার পর। আর ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার কি একাডেমিক ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস রিলেটেড আমার একটা একদম ডেডিকেটেড ভিডিও আছে, ওই ভিডিওতে আমি সুন্দর করে বলে দিছি আপনার কোন কোন ডকুমেন্টস কীভাবে রেডি করবেন। একদম আর কোনো কনফিউশন থাকারই কথা না ওই ভিডিওটা দেখার পর। সো আপনারা ওই ভিডিওটা একবার দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে কোথাও লিঙ্ক দিয়ে দিব, বা আপনারা আমার যে আইসিসিআর স্কলারশিপের যে প্লেলিস্টটা আছে ওই প্লেলিস্টে চলে যাবেন, ওইখানে পেয়ে যাবেন। এতটুকুই আসলে, এর বেশি কোনো কাজ না, সিম্পল একটা কাজ। তারপর আপনি যখন সব কিছু ফিল আপ করে ফেলবেন, আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে দেখতে পারবেন একবার যে আপনি সব কিছু ঠিক দিচ্ছেন কিনা। হ্যাঁ, যদি সব কিছু ঠিক থাকে দেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, শেষ। সো আহামরি কঠিন কিছু না, কিন্তু আপনারা সমস্যাটা হচ্ছে কি, আপনারা একই সচেতনতার সাথে করেন না, অনেকে ভয়ে ভয়ে করেন। হ্যাঁ, অনেকে আগে ওই যে করে রাখছিলেন রেজিস্ট্রেশন বাই মিস্টেকেনলি, এখন করতে পারতেছেন না। সো আমি আবারও বলছি, আপনারা অ্যাপ্লিকেশনটা ধীরে সুস্থে সময় নিয়ে সুন্দর করে করেন। সময় অনেক আছে, এপ্রিলের 30 তারিখ, ক্যান ইউ ইম্যাজিন, আরও প্রায় 2 মাসের বেশি। আপনার সময় দরকার একদিন। হ্যাঁ, তো আপনি কেন তাড়াহুড়া করবেন? আপনি আরামসে সব ডকুমেন্টস রেডি করেন। পাসপোর্ট হয়নি, আপনি পাসপোর্ট রেডি করেন, কারণ পাসপোর্ট রেডি করতে 15-20 দিন, 1 মাসের বেশি সময় লাগে না। আপনার সময় আছে 2.5 মাস। পাসপোর্ট রেডি করেন, আপনি ডকুমেন্টস রেডি করেন, আপনার একাডেমিক ডকুমেন্টসের কোনোটা মিসিং থাকলে ওইটা রেডি করেন। আপনার এনআইডি কার্ড লাগবে বা বার্থ সার্টিফিকেট, দুইটা থেকে একটা লাগবে। যদি ইংলিশ ট্রান্সলেশন না থাকে আপনার বার্থ সার্টিফিকেট, ওইটা ইংলিশ ট্রান্সলেট করেন। এনআইডি কার্ডের ক্ষেত্রে স্মার্ট কার্ড থাকলে ওইখানে নাম প্লাস এনআইডি কার্ডের নাম্বার ইংলিশে থাকে, সো আই থিঙ্ক ওইটা আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এগুলা রেডি করেন, সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা করেন, অ্যাসেটটা সুন্দর করে লিখেন, দেন আপনার একটা চান্স থাকবে। কনফিডেন্ট ম্যাটার এখানে কনফিডেন্ট অনেক বড়সড় একটা ম্যাটার। আপনি অ্যাপ্লিকেশনটা কনফিডেন্টলি করতে পারলে আপনার বাকি যে সময়টা, অ্যাপ্লিকেশনের পরবর্তী যে সময়টা, ওটা কনফিডেন্টলি যাবে, কনফিডেন্টের সাথে যাবে। আপনার অ্যাপ্লিকেশনে যদি একটা ভয় থাকে যে না আমি হয়তো কোনো একটা মিস্টেক করে ফেলছি, বাকি পুরো 2-2.5 মাসটা আপনার টেনশনে যাবে যে যদি এই কারণে আমার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যায়, যদি এই কারণে আমি স্কলারশিপটা না পাই, যদি এই কারণে আমাকে ইউনিভার্সিটি রিজেক্ট করে দেয়, এই কারণে যদি আমাকে আইসিসিআর কমিটি রিজেক্ট করে দেয়। এই যে টেনশনটা, এটা মারাত্মক লেভেলের একটা নেগেটিভ থিঙ্কিং। একদম পুরো আপনি আজকে অ্যাপ্লিকেশন করলেন, পুরো 1.5-2 মাস আপনার এই চিন্তা যদি কাটে, আপনি চিন্তা করতেছেন 1.5-2 মাস আপনি একটা এক্সট্রা বোঝা মাথায় নিয়ে ঘুরতেছেন। সো অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে করেন, অ্যাপ্লিকেশনটা একদম সাজিয়ে গুছিয়ে, আপনার সকল ডকুমেন্ট সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে রিল্যাক্সে করেন। আমি এই কথাটা বারবার বলতেছি, আপনাদের বিরক্ত লাগতে পারে, বাট আপনাদের ভালোর জন্যই বলতেছি। সো আশা করি এরপর আর মিস্টেক করবেন না। আর হ্যাঁ, আমার হাতে কিছু সময় আছে, যদি আপনারা চান অ্যাপ্লিকেশন করানোর জন্য দেন আমাকে মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস
দেওয়া আছে আমার কন্ট্যাক্টে, আমি ফার্স্ট কমেন্টেও পিন করে দেবো, আপনারা ওইখান থেকেও যোগাযোগ করতে পারেন। অল দ্য বেস্ট।